আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে আছি আমি আব্দুল মান্নান খান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট। সেই সঙ্গে পাঠ পরিচিতি উল্লেখ করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের যেকোনো একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় অংশ নেব। চলো তাহলে দেখা যাক আজকে আলোচনা বিষয়টি কি হতে পারে। প্রথমে আমরা কিছু চিত্র পর্যবেক্ষণ করব, তোমাদেরকে দেখাবো এবং চিত্র দেখে তোমাদের বুঝতে হবে বা বলতে হবে আজকের আমার আলোচ্য বিষয়টি কি হতে পারে। প্রথমে কিছু চিত্র পর্যবেক্ষণ করো। এখানে প্রথমে যে চিত্রটা দেয়া আছে দেখো, জাম গাছের চিত্র। ফুল আছে যেমন তেমনি ফলও আছে, ঠিক তেমনি পরের উদ্ভিদটা দেখো, লিচু, তারপরে কাঁঠাল, তারপরে হচ্ছে পেয়ারা, আম এবং বরই। এই সকল উদ্ভিদের ভিতরে একটা কমন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি, যে ফুল আছে এবং ফল উৎপন্ন হয়। আর এই যে ফলটা উৎপন্ন হয়, এই ফলের ভিতরে বীজ থাকে, কিন্তু বীজটি আমরা দেখতে পাচ্ছি না। বীজটা ফলের আবরণ দ্বারা আবৃত অবস্থায় আছে। এই উদ্ভিদগুলোকে আমরা ফলদ উদ্ভিদ হিসাবে চিনে থাকি। এরপরে আরো কিছু চিত্র লক্ষ্য করো। প্রথম যে চিত্রটাই এখানে দেখতে পাচ্ছ, প্রথমটি হচ্ছে মটরশুঁটি, পরেরটি হচ্ছে বরবটি, অন্যটি হলো সিম। তোমরা সবাই এদেরকে চেনে থাকো। এগুলোকে আমরা সবজি উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে চিনে থাকি, কিন্তু এদের সকলের একটি কমন বৈশিষ্ট্য, ফুল এবং ফল উৎপন্ন হয়। এরপরে আরো কিছু চিত্র যদি লক্ষ্য করো, তাহলে দেখবে প্রথম যে চিত্রটি দেখানো হচ্ছে, এটা হচ্ছে চীনাবাদাম। তারপরে দেখো সরিষা, এরপরে আছে তিল এবং সর্বশেষ হচ্ছে তিসি। এগুলো তোমরা জানো, এগুলো দিয়ে কি তৈরি করা হয়, কি উৎপাদন করা হয়? এগুলো দিয়ে তৈল উৎপন্ন করা হয়, তাই এদেরকে আমরা তৈল উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে চিনে থাকি। এই উদ্ভিদগুলোর ভিতরেও তেমনি কমন বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়, যে ফুল আছে, ফল আছে এবং বীজও আছে। তো আমরা এতক্ষণ যে চিত্রগুলো দেখলাম, সেই চিত্রগুলো এরকম ছিল, যে ফলদ উদ্ভিদ, সবজি উৎপাদনকারী উদ্ভিদ এবং তেল উৎপাদনকারী উদ্ভিদ, এগুলো সবই হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ, কারণ এগুলোর বীজ বাইরের থেকে দেখা যায় না। বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। তাই আমরা বলতে পারি, যেসব উদ্ভিদের বীজ ফলের অভ্যন্তরে ফল আবরণ দিয়ে আবৃত থাকে, সেসব উদ্ভিদই হলো আবৃত বীজি উদ্ভিদ। তাহলে আজকের যে বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আজকে আবৃতবীজী উদ্ভিদ তথা আবৃতবীজী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় অংশ নেব। আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হবে, সেগুলো হলো
আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা দিতে পারবে, সর্বোচ্চ ও ক্ষুদ্র উদ্ভিদের নাম বলতে পারবে, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারবে। তো প্রথমে আসো আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে বা গুপ্তবীজী উদ্ভিদ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রকৃতপক্ষে এনজিওস্পার্ম এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এই এনজিওস্পার্ম শব্দটি হচ্ছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এনজিওস, অন্যটি হচ্ছে স্পার্মস। এই এনজিওন যেটা এনজিওন, এখানে একটু বানান ভুল আছে, ANGEION, এনজিওন অর্থ হচ্ছে ভেসেল বা কন্টেইনার বা পাত্র, এবং অন্যটি হচ্ছে স্পার্মস। এই স্পার্মস শব্দের অর্থ হচ্ছে সিড বা বীজ। তাহলে আমরা এখানে দুটো গ্রিক শব্দের অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে পাত্র, বীজ। এখন পাত্র, বীজ বলে কোনো শব্দ নেই, অর্থাৎ এখানে এটাই বোঝাতে চাচ্ছে যে কোনো পাত্রে বীজ থাকে। এখন পাত্রে বীজ থাকবে, সেই বীজটা এরকম মনে করো, এটা যদি একটা ফল, এটা একটা ফল, এই ফলের বাইরের দিকে এটা হচ্ছে ফল আবরণ। এই ফল আবরণটাকে যদি তুমি পাত্রের সঙ্গে তুলনা করো, আর এর ভিতরের দিকে স্পার্মস বা সিড, এই সিডটা হচ্ছে এর ভিতরের দিকে থাকে, তাহলে এই ফল আবরণ দ্বারা আবৃত অবস্থায় যে বীজটি, এইটাকে পুরাটাকে একসঙ্গে বোঝানোর জন্য এনজিওস্পার্ম শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, এবং দুটি গ্রিক শব্দ এনজিওন এবং স্পার্মস ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি যে যে পাত্র দ্বারা কোনো বীজ আবৃত অবস্থায় থাকে সেটাকে আবৃতবীজী উদ্ভিদ বলে থাকি। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ কোনো পাত্রের মধ্যে বা কোনো ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, সেই উদ্ভিদগুলোই হলো এনজিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। এখানে একটা উদ্ভিদ তোমরা লক্ষ্য করছো, উদ্ভিদটা দেখতে খুব উঁচু, এবং এই উদ্ভিদটার নাম তোমরা সবাই জানো, এটা হচ্ছে ইউক্যালিপটাস মার্জিনাটা। এই ইউক্যালিপটাস মার্জিনাটা পৃথিবীর উঁচু আবৃতবীজী উদ্ভিদের নাম। এরপরে একটা উদ্ভিদ তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। দেখো উদ্ভিদটি তোমরা চেনো কিনা, এখানে যে উদ্ভিদটা দেখানো হচ্ছে উদ্ভিদটা চিনতে পারো কিনা দেখো। এটার নাম হচ্ছে ওলফিয়া আরহিজা, দৈর্ঘ্য মাত্র 0.1 মিলিমিটার। এটাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই উদ্ভিদটি পানি ভালোবাসে, পানিতে জন্মায় এবং পানির উপরে ভেসে থাকে। এজন্য এদের মূল নাই, আর মূল না থাকায় এদেরকে রুটলেস ডাকউইট বলা হয়ে থাকে। এই আবৃতবীজী উদ্ভিদ দেখা যায় যে আজ থেকে প্রায় 13 কোটি বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা গ্রীষ্ম প্রধান অঞ্চলে এদের উৎপত্তি হয়েছে বলে ধরা হয়ে থাকে, এবং সেখান থেকে এই ক্রমান্বয়ে সারা পৃথিবীতে এর বিস্তার ঘটে। এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে এর মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবকিছুর কিছু না কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তবে এখানে আবৃতবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের সঙ্গে
আলোচনা করব। বাকি যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো পর্যায়ক্রমে তোমরা জানতে পারবে। দেখো, এটা একটি আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদ। তোমরা দেখে বুঝতে পারছো ফুল এবং ফল। তার মানে এই আবৃতবীজী উদ্ভিদগুলো সবই হচ্ছে পুষ্পক উদ্ভিদ। কাজেই প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে আবৃতবীজী উদ্ভিদগুলো হচ্ছে পুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত করা হয়। আমরা যদি উদ্ভিদ জগৎটাকে কল্পনা করি, বেন্থামুকারের শ্রেণীবিন্যাস যদি দেখি, আমরা সেখানে দেখব ক্রিপ্টোগেমিয়া, ফেনারোগেমিয়া এভাবে দুটো উপজগতে প্রথমে ভাগ করা হয়েছিল এবং এই উপজগৎ দুটোকে আবার কতগুলো বিভাগে বিভক্ত করা হয়েছিল। তার ভিতরে ফেনারোগেমিয়া যেটা আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এই ফেনারোগেমিয়ার অন্তর্ভুক্ত আবার দুটো বিভাগ আছে, একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম সেটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ এর বীজটা নগ্ন অবস্থায় থাকে, কোনো ফলের আবরণ দ্বারা আবৃত থাকে না। এবং এই ক্ষেত্রে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ফুল হয় এবং ফুলে গর্ভাশয় থাকে, তাই ফল হয় এবং ফলের ভিতরে হচ্ছে বীজগুলো আবৃত অবস্থায় থাকে, তাই এদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। চলো আমরা ফুলের কিছু বৈশিষ্ট্য আগে একটু লক্ষ্য করি। একটি ফুলের বিভিন্ন অংশ আছে তোমরা জানো। এখানে আমি প্রধান চারটি অংশের নাম এখানে তোমাদেরকে দেখাচ্ছি: বৃতিদল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এখানে একটা ফুল লক্ষ্য করো, ফুলে দেখানো হচ্ছে, দেখো এই হচ্ছে বৃতি, তারপরে হচ্ছে দল, এগুলো হচ্ছে দল, এখানে দেখানো হচ্ছে পুংকেশর, আর এটা হচ্ছে স্ত্রীকেশর। পুংকেশর বা পুংস্তবক এবং স্ত্রীস্তবক দেখানো হয়েছে। পুংস্তবকের প্রত্যেকটা সদস্যকে বলা হয় পুংকেশর বা স্টামেন। এই স্টামেন হচ্ছে অ্যান্থার এবং ফিলামেন্টের সমন্বয়ে গঠিত। অ্যান্থার হচ্ছে পরাগধানী এবং ফিলামেন্ট হচ্ছে পুংদণ্ড। এই সমন্বয়ে একটা হচ্ছে স্টামেন গঠিত হয়। এই অ্যান্থারের ভিতরে থাকে হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু পরবর্তীতে গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন সেটা থেকে হচ্ছে পুংগ্যামেটোফাইট তৈরি হয়। যাই হোক, এরপরে এখানে দেখতে পাচ্ছ এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ত্রীস্তবকের প্রত্যেকটি সদস্যকে আমরা কার্পেল বলি। এখানে হচ্ছে একটা কার্পেল দেখানো হচ্ছে, দেখো স্টিগমা, স্টাইল, ওভারি। এই স্টিগমা হচ্ছে গর্ভমুণ্ড, স্টাইল গর্ভদণ্ড, ওভারি হচ্ছে গর্ভাশয়। এই সমন্বয়ে হচ্ছে এই কার্পেল বা স্ত্রীকেশর গঠিত হয়। এই গর্ভাশয়ের ভিতরে দেখো কিছু ডিম্বক থাকে। এই ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয় এবং এই গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এই গর্ভাশয়ের ভিতরের দিকে হচ্ছে ডিম্বক অবস্থান করে এবং এই গর্ভাশয়টা মূলত একটা প্রকোষ্ঠ বিশেষ, যার মধ্যে হচ্ছে এই ডিম্বকগুলো অবস্থান করে। এই ডিম্বকটি বীজে পরিণত হবে এবং গর্ভাশয়টি ফলে পরিণত হবে। তো এখানে আমরা যে দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে আমরা নিতে পারি গর্ভাশয় আবদ্ধ একটা প্রকোষ্ঠ বিশেষ। এরপরে দেখো, এখানে দেখো এই যে অ্যান্থার, এটা হচ্ছে অ্যান্থার। অ্যান্থার থেকে দেখো এই পরাগরেণুগুলো যে কোথায় পড়তিছে, এই হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। অ্যান্থার থেকে বা পরাগধানী থেকে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে যে পতিত হচ্ছে। তাহলে এই পরাগরেণু যে গর্ভমুণ্ডে এসে পতিত হলো, এটাকে কি বলা হচ্ছে? পরাগায়ন। পরাগায়নকালে পরাগরেণু হচ্ছে কিভাবে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়? পরাগরেণুটা হচ্ছে বাতাস বা অন্য কোনো কীটপতঙ্গের মাধ্যমে এসে গর্ভমুণ্ডে পতিত হয়। কিন্তু আমরা যদি দেখি নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে, যদি আমরা দেখি তাহলে নগ্নবীজী উদ্ভিদে দেখা যায় যে মাইক্রোস্পোর যেটা, সেই মাইক্রোস্পোরটা এসে হচ্ছে
ডিম্বক রন্ধ্রে পতিত হয়, আর এখানে হচ্ছে পরাগ রেণুগুলো এসে কোথায় পতিত হচ্ছে, এখানে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। তাহলে পরাগায়নকালে পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত হয়। এরপরে আসো, আমরা জানি যে ফুলের যে গর্ভাশয় থাকে, আবৃত বীজী উদ্ভিদে ফুলের গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং বীজ ডিম্বক বীজে পরিণত হয়। তো এখানে একটা স্ত্রী জননাঙ্গ দেখানো হচ্ছে, এটা হচ্ছে গর্ভাশয়, এই গর্ভাশয়টি ফলে পরিণত হবে, আর এর ভিতরের দিকে হচ্ছে ডিম্বক, যেটি হচ্ছে বীজে পরিণত হবে। তাহলে ডিম্বক হচ্ছে গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হবে, ডিম্বকটা হচ্ছে গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হবে এবং এই ডিম্বক হচ্ছে বীজ তৈরি করবে, আর হচ্ছে গর্ভাশয়টা ফল সৃষ্টি করবে। তাই ফল সৃষ্টি হয় এবং বীজ ফলের অভ্যন্তরে বা ভেতরে আবৃত অবস্থায় থাকে। এরপরে আসো, আবৃত বীজী উদ্ভিদে দিনিষেক ঘটে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কোনো দিনিষেক ঘটে না। আসো আমরা দিনিষেক কি বিষয়টি একটু দেখার চেষ্টা করি। দিনিষেক, দেখো দ্বি মানে দুই, নিষেক মানে হচ্ছে, তো বুঝছো সবাই, দুটো গ্যামেটের মিলন, সেটাকে নিষেক বলা হয়। তাহলে দ্বিনিষেক কেন বলা হচ্ছে? এইটা, এখানে দুটো চিত্র তোমরা লক্ষ্য করছো, এটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের চিত্র, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের চিত্র। এখানে পুং গ্যামেটোফাইটের যে চিত্রটা দেখতে পাচ্ছ, সেখানে এটা হচ্ছে পরাগ নালী, এই পরাগ নালীর ভিতরে এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর এই দুটো হচ্ছে শুক্রাণু। এবং এখানে স্ত্রী গ্যামেটোফাইটের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের এই নিচের দিকে এই বড় রকমের যে কোষটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ডিম্বাণু কোষ। আর মাঝখানে দেখো এই যে দুটো কোষ, যেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়, আর এই পাশে হচ্ছে প্রতিপাদক কোষ। এই নিয়ে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট গঠিত। এর ভিতরে এই যখন পরাগায়ন হয়, পরাগায়নের ফলে যখন পুং গ্যামেটোফাইট গঠিত হয়, পুং গ্যামেটোফাইটটি যখন স্ত্রী গ্যামেটোফাইটের দিকে যাত্রা করে, তখন যেন এই শুক্রাণু এবং এই শুক্রাণুগুলো তৈরি হয়। এখন এই দুটো শুক্রাণু এসে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের ভিতরে প্রবেশ করবে এবং স্ত্রী গ্যামেটোফাইটের ভিতরে প্রবেশ করে একটি শুক্রাণু হচ্ছে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, এই শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেক ক্রিয়া সম্পন্ন করবে। অর্থাৎ এখানে ছিল এন, এখানে ছিল এন, এন এন মিলে হচ্ছে টুয়াইস এন গঠিত হবে, যে নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হবে, সেই জাইগোটটা হচ্ছে টুয়াইস এন। এরপরে আসো, অন্য যে শুক্রাণুটা ছিল সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হবে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে এখানে কিন্তু 2n অবস্থায় ছিল, আর একটা নিউক্লিয়াস এসে মিলিত হলো হচ্ছে শুক্রাণুর, এই জন্য এখানে হচ্ছে ত্রিমিলন এখানে সংগঠিত হলো, দুইটার সঙ্গে আর একটা মিশলো, তখন এটাকে তিনটা নিউক্লিয়াস যখন একত্রে মিলিত হয়, তখন এটাকে তখন ত্রিমিলন বলা হয়। এটাও মিলন, আর এটাও মিলন, এটাও মিলন। তাহলে দুটো মিলন যখন একসঙ্গে সংগঠিত হয়েছে, এই মিলন, এই মিলনটাকে বলা হয়, এটা যেমন নিষেক, এটাও এক ধরনের নিষেক। এই দুই নিষেক একসঙ্গে সংগঠিত হয়, সেই জন্য এটাকে বলা হয় দ্বিনিষেক। এটা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা দেখা যায় না, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়া দেখা যায়। এবং নিষেকের পর এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসটি ত্রিমিলনের ফলে যেটা তৈরি হলো, সেটা হচ্ছে তখন ট্রিপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড থেকে আরেকটা যুক্ত হলো, ট্রিপ্লয়েড হয়ে গেল। আর আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসটি হচ্ছে এন্ডোস্পার্ম গঠন করে, তাহলে এন্ডোস্পার্ম কি হবে? এন্ডোস্পার্ম হবে ট্রিপ্লয়েড। এবং এই এন্ডোস্পার্মটা কিন্তু নিষেকের আগে তৈরি হয় না, এটা কিন্তু নিষেকের পরে তৈরি হয়, যেটা আমরা নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি নিষেকের আগে হচ্ছে এন্ডোস্পার্ম গঠিত হয়। এরপরে আসো আর্কিগোনিয়া। কখনো আর্কিগোনিয়া সৃষ্টি হয় না আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে। এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে একটি আর্কিগোনিয়ার চিত্র। এই আর্কিগোনিয়া
যদি তোমরা দেখো ডিম্বাণু আছে, উদরীয় নালিকা কোষ আছে, গ্রীবা নালীকোষ এবং গ্রীবা সমন্বয়ে গঠিত হয়। এই ধরনের কোষ সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো, অর্থাৎ দেখা যায় সাধারণত টেরিডোফাইটা পর্যন্ত এগুলো দেখা যায়। তারপরে হচ্ছে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের ক্ষেত্রে এই আর্কিগোনিয়া, জিমনোস্পার্মের ক্ষেত্রেও দেখা গেলে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আর্কিগোনিয়া দেখা যায় না। সেজন্য জিমনোস্পার্মটাকেও নিম্ন শ্রেণীর উদ্ভিদের ভিতরে ফেলা হয়ে থাকে। আর সেক্ষেত্রে এই আর্কিগোনিয়া হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা আর্কিগোনিয়া দেখি না, কিন্তু আমরা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে এরকম একটি স্ত্রীজননাঙ্গ থাকে, যার হচ্ছে গর্ভমুণ্ড থাকে, গর্ভদণ্ড থাকে এবং গর্ভাশয় থাকে। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে এবং ডিম্বকের ভিতরে হচ্ছে ডিম্বাণু অবস্থান করে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম্বাণু। তো এই আর্কিগোনিয়া যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়া তৈরি হয় তাদেরকে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ হিসেবে গণ্য করে থাকি বা আদি উদ্ভিদ হিসেবে এদেরকে চিহ্নিত করা হয়ে থাকে। আর উন্নত উদ্ভিদ হিসেবে আমরা আবৃতবীজী উদ্ভিদকে চিহ্নিত করে থাকি। উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। এই আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। এরপরে আসো জাইলেম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম এই টিস্যু নিয়ে পরিবহন টিস্যুতন্ত্র গঠিত হয়। তোমরা জানো যে জাইলেমের কিছু উপাদান আছে এবং বেসেলে ফ্লোয়েমের কিছু উপাদান আছে। তো আমরা চলো জাইলেম এবং ফ্লোয়েমের কি কি উপাদান আছে সেই উপাদানগুলো একটু দেখার চেষ্টা করি। জাইলেম টিস্যুর উপাদানগুলো হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম টিস্যুর উপাদানগুলো হচ্ছে সিগন্যাল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তোমরা উপরে যে কথাটা লেখা আছে দেখো, জাইলেম টিস্যুতে গঠিত ভেসেল, অর্থাৎ এই যে জাইলেমের যে উপাদানগুলো আছে এই উপাদানের ভিতরে এই ভেসেলটা থাকে না হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে এই চারটি উপাদানই কিন্তু বিদ্যমান থাকে। আর ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে দেখা যায় যে এই যে সঙ্গী কোষটা, এই সঙ্গী কোষ হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এই ফ্লোয়েম টিস্যুতে এই সঙ্গী কোষ সহ অন্য সকল উপাদান বিদ্যমান থাকে। এরপরে আসো বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। এখানে একটা চিত্র তোমরা লক্ষ্য করছো যে এটা একটা বীজ, দেখো ডাইকটিলিডন আর হচ্ছে মনোকটিলিডন, মানে এটা এক বীজ, দুটো বীজ নিয়ে গঠিত। ডাই মানে হচ্ছে দুই, কটিলিডন হচ্ছে বীজপত্র, দুটো বীজপত্র নিয়ে গঠিত। এটা মনো মানে হচ্ছে এক, কটিলিডন হচ্ছে বীজপত্র, একটি বীজপত্র নিয়ে গঠিত। এখানে বীজে তোমরা দুইটি বীজপত্র দেখতে পাচ্ছ, এখানে একটা বীজপত্র দেখতে পাচ্ছ। এই একটা বীজপত্র বিশিষ্ট যে সমস্ত উদ্ভিদের বীজ একটা বীজপত্র বিশিষ্ট, সেই সমস্ত উদ্ভিদকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়, এবং যাদের বীজে দুটো বীজপত্র থাকে সেই সমস্ত উদ্ভিদকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ হিসেবে বলা হয়। আমরা পরবর্তী ক্লাসে এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আবৃতবীজী এবং এখন একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের এটুকুই তোমরা জেনে রাখো যে বীজে একটি বীজপত্র থাকলে সেটা হচ্ছে একবীজপত্রী, এবং যে সকল উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। আর এই একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা যায় সেরই অংশ। এই আবৃতবীজী উদ্ভিদের জীবনচক্র যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যেমন স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা উভয় দশা আমরা এখানে লক্ষ্য করি। আর আমরা জানি যে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশার পর্যায়ক্রমে আবর্তনকে যৌনক্রম বলা হয়। তাহলে এর জীবনচক্রে আমরা স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক, এই যে গ্যামেট উৎপাদনকারী পর্যায় এবং স্পোরোফাইটিক পর্যায়, এই উভয় পর্যায়ে এখানে বিদ্যমান আছে। তাই আমরা বলতে পারি এখানে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান থাকে। আমরা আবৃতবীজী উদ্ভিদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে, এখানে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। অন্যান্য সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। আজকে আবৃতবীজী উদ্ভিদের বা গুপ্তবীজী উদ্ভিদের আলোচনা এখানেই সমাপ্ত। তবে বাড়ি ফেরার পথে কিছু বাড়ির কাজ নিতে হবে। বাড়ির কাজ হিসাবে তোমরা প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে এই স্লাইডটি
মানে এই আজকের ক্লাসে যে স্লাইডগুলো দেখানো হলো সেই স্লাইডগুলো বারবার একটু পর্যবেক্ষণ করবে। কোথাও বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে পরবর্তীতে আমাকে জানালে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যেয়ে আমি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সঙ্গে নগ্নবীজী উদ্ভিদের তুলনামূলক আলোচনা কিন্তু করে আসছি। তোমরা এই আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের বা আগে নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে তোমাদের যে ক্লাস নিয়েছি সেই ক্লাস প্লাস আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, দুই বৈশিষ্ট্যের ভিতরে তুলনা করে তোমরা আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যকার পার্থক্যগুলো খাতায় লেখার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এই করোনাকালীন সময়ের ভিতরে সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।